আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মহামারী করোনার মাঝেও আমাদের এই যে লাইভ প্রোগ্রাম, যে শিক্ষা কার্যক্রম বিরামপুর আইসিটি স্কুল যে অব্যাহত রেখেছে, এই জন্য শুরুতেই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই বিরামপুর আইসিটি স্কুলকে, যাদের আপ্রাণ চেষ্টায় আমাদের এই যে শিক্ষা কার্যক্রমকে প্রাণবন্ত করার যে চেষ্টা চালাচ্ছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে আমরা যে আলোচনা রাখব, আমরা নবম শ্রেণী থেকে আলোচনা রাখব বাংলা সাহিত্যের পদ্যাংশ থেকে। আমরা জানি যে পদ্যে যা লিপিবদ্ধ হয় তাকে আমরা আসলে কবিতা বলি। ছন্দবদ্ধ প্রকরণই হচ্ছে কবিতা, আর এই কবিতাই হচ্ছে সাহিত্যের প্রাচীনতম একটি শাখা। আমরা দেখি চর্যাপদের যে সাহিত্যের যে নিদর্শন, সেখানেও আমরা দেখেছিলাম যে কবিতার কবিতার যে পদ্ধতি, কবিতার মাধ্যমে যে উপস্থাপনার যে সিস্টেম চালু ছিল, যে পদ্ধতি চালু ছিল, এরপরে আমরা দেখি মধ্যযুগেও সেই কবিতারই যে জয় গান, আমরা দেখি আধুনিক যুগে এসে গদ্যের যে প্রাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা রাখব আমাদের বাংলা প্রথম পত্র নবম শ্রেণী কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন পুরোধা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যের অঙ্গনেও নিজেকে সেইভাবে মেলে ধরতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবির যে জীবনের যে ট্র্যাজেডি, তার যে ধর্মান্তর, তার যে চড়াই উতরাই এই সাহিত্যিক অঙ্গনের যে প্রবেশ, আমরা দেখে নিব আজকের এই কবি সম্পর্কে যতটুকু আমরা আলোচনা করতে পারি আলোচনা রাখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কথা না বাড়িয়ে শুরুতেই আমরা চলে যাই আমাদের আজকের যে কবি, সেই কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত, জন্ম পরিচয়, জন্মসাল 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি, জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম যে আমাদের এই কবি জন্মগ্রহণ করেছিলেন 1824 এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1873 খ্রিস্টাব্দে। সেটি পরবর্তীতেই আমরা দেখতে পাব। একটি কথা না বললেই নয়, যে সময়ে কবির উত্থান এবং পতন 1824 থেকে 1873, এই ক্ষণজন্মা অর্থাৎ শুভ ক্ষণ জন্মজার এক কথায় যেটি আমরা প্রকাশ দেখে থাকি বাক্য সংকোচনে, যে এই তার সাহিত্যিক জীবন, এই স্বল্প জীবনে তার সাহিত্যের যে পরিধি, এটি সত্যি অবাক করার মতো। বিশ্ব সাহিত্যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এই সাহিত্যিকের উত্থান পতনেই যে ইংরেজদের আগমন এদেশে ঘটেছিল। আমরা জানি 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা 190 বছর শাসন করেছিল 1947 সাল পর্যন্ত। সেই সময়ে উত্থান পতন এই আজকের যে কবি মাইকেল মধুসূদন দত্তর, তার একটি আগ্রহ ছিল, বিদেশি ভাষার প্রতি যে একটি টান ছিল, সেটি আমরা দেখতে পেয়েছি তার মাঝে। তিনি ইংরেজি ভাষার প্রতি তার একটি বিশ্বাস ছিল, নিজেকে বিশ্বের দরবারে মেলে ধরবার একটা চেষ্টা তিনি চালিয়েছিলেন সেই বিদেশি ভাষায়, যার ফলশ্রুতিতে আমরা দেখি তিনি 13 থেকে 14টি ভাষা তিনি আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি ইংরেজি, ফার্সি, হিন্দি, মারাঠি, গুজরাটি, তেলেঙ্গা, হিব্রু, চাইনিজ, এই যে 13 থেকে 14টি ভাষা তিনি আয়ত্ত করেছিলেন। একটি মাত্র তার ইচ্ছা, অভিলাষ, বাসনা ছিল যে নিজেকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করার জন্য। এনিহাও যে কোনো মাধ্যমেই, যে কোনোভাবেই তিনি এই জায়গাটিকে তিনি
বড় করে দেখেছেন, অর্থাৎ তার মাঝে একটি প্রাথমিক জীবনে একটি মোহ, একটি আকর্ষণ, একটি কাজ করেছিল, যার কারণে তিনি মাত্র 19 বছর বয়সে হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন 1843 খ্রিস্টাব্দে। আমরা দেখব এর যে বেশ কিছু উত্থান পতন সেই জায়গাগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই যে তার পরিচয়। পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আসলেই সম্ভ্রান্ত একটি ওই সময়ের একটি পরিবারে। তার আর্থিক সচ্ছলতা বেশ ভালো ছিল, কিন্তু যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন তার আর্থিক যে অনটন, তার যে মৃত্যুর সময় করুণ অবস্থা, শুধুমাত্র অসুস্থতায় জনিত এরকমও না, তার যে চলাফেরা, পরিবেশ, পারিপার্শ্বিকতার যে জীবন ধারণের জন্য যে পথগুলো, এটি সংকুচিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিদারুণ কষ্টে এই সাহিত্যিক পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা জীবন, স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। আমরা আগেই বলেছি যে একটি লোকের উপর প্রভাব পড়ে তৎকালীন সমসাময়িক, অর্থাৎ এই যে যুগ, এই যুগের প্রভাবটা প্রতিটি মানুষের উপরই বিস্তার লাভ করে। আমরা সেইটি দেখেছি এই কবির উপরে। তৎকালীন সময় ইংরেজদের যে আগমন, সেই ইংরেজদের যে আভিজাত্য, সেটি তাকে আকৃষ্ট করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম তিনি হিন্দু কলেজেও পড়াশোনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি ধর্মান্তর। মাইকেল মধুসূদন দত্ত 1843 সালে 19 বছর বয়সে মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। একটি বিষয় না বললেই নয়, কতটা সাহসিকতার পরিচয় তিনি দিয়েছিলেন। নিজের ধর্ম, নিজের ভাষা, নিজের কালচার, নিজের সব কিছুকে, পরিবারকে বিসর্জন দিয়ে অচেনা অপরিচিত একটি ভাষাকে নিজের মতো করে নিলেন এবং এই জায়গায় তার জীবনের একটি নতুন অধ্যায় সূচিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি 19 বছরের মানুষ কতটুকু জ্ঞান সম্পন্ন হতে পারে, তারপরও নিজের দূরদর্শিতা, নিজের যে অভিব্যক্তি, এটি তিনি যথার্থই তিনি সক্ষমতার সাথে তার ইচ্ছা পূরণ করতে তিনি পেরেছিলেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিব যে তখন নামের প্রথমে মাইকেল যোগ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি প্রশ্ন আসতে পারে যে মাইকেল কখন তার নামের আগে সংযোগ করা হলো? তিনি যখন হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, তখনই তার নামের আগে তিনি মাইকেল যোগ করলেন। প্রিয় বন্ধুরা, কর্মজীবন। মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় প্রথমে আইন ব্যবসা শুরু করেন, কিন্তু সফলতা না পেয়ে সাহিত্য সাধনাকেই জীবন কর্ম হিসেবে গ্রহণ করেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম যে এই প্রাথমিক জীবনে, কর্মজীবনে তিনি আইন ব্যবসায় অর্থাৎ ওকালতি পেশায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু সেটিতে তার মন তুষ্ট ছিল না। তার যে সাহিত্যে প্রবেশ করার মতো একটি পরিস্থিতি, পরিবেশ নিজের মনের জগতে তিনি তৈরি করেছিলেন, এটি আমরা উপলব্ধি করি তার পরবর্তী যে কর্মজীবন, সাহিত্য সাধনার মাঝে যখন তিনি উৎসর্গ করলেন, তখনই আমরা বুঝতে পেরেছিলাম। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেই তার এই সাহিত্য সাধনা। পাশ্চাত্য জীবন যাপনের প্রতি প্রবল ইচ্ছা এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। আমরা দেখতে পাচ্ছি যে সেই পশ্চিমা কালচার তাকে আকৃষ্ট করেছিল, তাদের সংস্কৃতি, তাদের ভাষাকে সে মনে প্রাণে লালন করেছিল, যার ফলশ্রুতিতেই তিনি ইউরোপে পাড়ি জমিয়েছিলেন, সেই ফ্রান্সে। আমরা দেখে নিব সেই তার কিছু অংশ পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ বিকাশ ঘটে। প্রিয় বন্ধুরা, আমরা জানি দেশের ঠাকুর ভিন দেশের কুকুর।
অর্থাৎ এই যে দেশে তার যে একটি মর্যাদা ছিল, তার যে একটি পরিবেশ, একটি পরিচিতি ছিল, তার যে সামাজিক মর্যাদা ছিল, বিদেশে সেটি তিনি অনুভব করেছেন না পাওয়ার। বিদেশে তিনি যতভাবেই নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন, সফলতা তিনি পাননি, যার কারণে তিনি অবনত মস্তকে সেলুট করে নিজের দেশের প্রতি, নিজের ভাষার প্রতি যে প্রেম, সেটি আমরা দেখতে পাই এই আজকের যে কবিতা কপোতক্ষ নদ, তারই একটি বহিঃপ্রকাশ। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিব আমাদের এই কবির উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ। এটি মেঘনাদ বধ 1861 সালে তিনি প্রকাশ করে দেখিয়েছিলেন যে মেধা, মনন এবং দূরদর্শিতা তার কতটা পাকাপোক্ত, সাহিত্যে নিজেকে কতটা তিনি মানিয়ে নিতে পারেন, এটি তিনি নিজের ভাষায় সাহিত্য রচনার মধ্য দিয়েই তার যে মেধা, এটি প্রকাশ করতে তিনি সক্ষম হয়েছেন। আমরা জানি এই মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ মহাকাব্য বাংলা সাহিত্যে আজও অমর হয়ে রয়েছে। শুধু বাংলাদেশ সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যের অঙ্গনেও একটি উচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। আমরা জানি এই মহাকাব্য তার যে ঘটনা, এটি আমরা যখন উপর ক্লাসে উত্তীর্ণ হব, তখন হয়তোবা এটি সম্পর্কে আমরা আরও সম্যক ধারণা লাভ করতে পারব। আমরা দেখি তিলোত্তমা সম্ভব কাব্য গ্রন্থ, বীরঙ্গনা কাব্যগ্রন্থ, ব্রজঙ্গনা কাব্যগ্রন্থ ও চতুর্দশপদী কবিতাবলী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় না বললেই নয়। এই যে সনেট, এর জনক ছিলেন ইতালির কবি পেত্রার্ক, আবার চতুর্দশপদী কবিতার জনক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি শুধু চতুর্দশপদী কবিতার জনকই নয়, বাংলা নাট্য সাহিত্যেরও জনক, আধুনিক বাংলা কবিতার জনক। সেই সাথে আমরা জানি আধুনিক যুগে অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে তার যে সাহিত্যের যে ভাণ্ডার, কাব্যগ্রন্থ, মহাকাব্য, নাটক, এগুলোতে তিনি যথেষ্ট তার যে পরিচয়, মেধার যে পরিচয়, সেটি তিনি দিতে সক্ষম হয়েছেন। আমরা দেখি তার যে নাটকগুলো ছিল কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। আমরা দেখি প্রহসনও তিনি লিখেছিলেন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের। প্রিয় বন্ধুরা, আমরা এই যে তার এই যে লেখাগুলো, এগুলোর উপাদান মূলত এই যে তিনি ইউরোপে চলে গিয়েছিলেন, সেখান থেকে কিছু। একেই কি বলে সভ্যতা, আমরা দেখি সেখানকার আধুনিকতার নামে যে আধুনিক, যে অশালীন সামাজিক কার্যক্রম, যে যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা যে লিপ্ত ছিল, তারই একটি বহিঃপ্রকাশ। তিনি ঠাট্টার ছলে মস্করা করেই তিনি এটির নামকরণ করেছেন একেই কি বলে সভ্যতা। আসলে কবির কাছে এটি তাদের কাছে সভ্য মনে হলেও কবির কাছে এটি অসভ্য বলেই আখ্যায়িত হয়েছে, যার কারণে তিনি এগুলোকে সাহিত্যের মাঝে নিয়ে এসেছেন, যাতে করে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যা আসলে সঠিক, সত্য এবং মনে প্রাণে যেটি আমাদের সংস্কৃতি, কালচার, সেটিকে যেন ধারণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের এই কবির উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো। আমরা দেখে নিব তার যে উপাধি মাইকেল, আধুনিক বাংলা কবিতার জনক এবং নাট্য সাহিত্যের জনক। প্রিয় বন্ধুরা, প্রতিটি বিষয়ের একটি করে জনক থাকে। আমরা জানি গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী, ছোট গল্পের জনক আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উপন্যাসের জনক আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা তারই ধারাবাহিকতায় দেখি নাট্য সাহিত্যের জনক আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিব মৃত্যু 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। মৃত্যুস্থান ছিল কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা আগেই বলেছি এই মহান সাহিত্যিকের মৃত্যুর যে শেষ দিনগুলো, মৃত্যুর আগের যে শেষ দিনগুলো, এটি খুব ভালোভাবে অতিবাহিত হয়নি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব আমাদের আজকের যে এই কবিতা কপোতক্ষ নদ, তার কিছু শব্দের অর্থ এবং সেই সাথে কিছু টিকা। আমরা দেখে নিতে পারি যে গাবে গাইবে, গান গাওয়া অর্থে বলবে বা প্রচার করা, যে কোনো একটি লিখলেও হবে। চতুর্দশপদী, ইংরেজিতে সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা, যেটির 14 চরণ সমন্বিত, ভাব সংহত, সুনির্দিষ্ট কবিতা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আসলে অত্যন্ত একটি প্রখর মেধার অধিকারী হলেই হয়তোবা এরকম হবে, এরকমও নয়। আমরা দেখি যে একটি কবিতায় 14টি চরণ থাকবে, এই চরণের যে মিল, আবার এই যে কবিতার যে অষ্টক আর ষষ্ঠক 14টি চরণ, প্রতিটি চরণেই 14টি করে যে অক্ষর বা বর্ণ, এটি সত্যি অতুলনীয়, প্রশংসার দাবি রাখে মাইকেল মধুসূদন দত্ত। তার যে কবিতার যে ভাষাগুলো, এটি সত্যি আবেগঘন, আবেগ আপ্লুত। তার যে অতীতের যে ভুল, সেটি শুধরাবার একটি তিনি উপায় খুঁজছিলেন এর মধ্য দিয়ে। প্রিয় বন্ধুরা, দেখি ছলনে ছলনা করে ভান করে তব তোমার দুগ্ধ, দুধ বা দুধ জাতীয় পণ্য, নিশা রাত্রি, প্রবাস বিদেশ, দেশের বাহিরে প্রবাস। আমরা দেখে নিলাম এই কিছু শব্দের অর্থ। আরও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শব্দের অর্থ আমরা দেখে নেই। বঙ্গজ জনের, বাংলাদেশের লোক বা অধিবাসী, বাড়ি জল বা পানি, এটি আসলে সমর্থক শব্দ। বাড়ি, প্রজা যেমন রাজাকে বাড়ি রূপকর, প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতক্ষ নদও সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। এটি মূলত তার যে সেই ছোটবেলার বেড়ে ওঠার যে জায়গা, সেই কপোতক্ষ নদের প্রতি তার যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, সেটারই সেই গুণগান তিনি প্রকাশ করেছেন। বিরলে, একান্ত, নিরিবিলিতে, ভ্রান্তি, ভুল, মজি, মজিলাম, অর্থাৎ পাগল হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম যে তার কিছু শব্দের অর্থ। আমরা দেখে নিতে পারি উৎস। কপোতক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী কাব্য থেকে নেওয়া হয়েছে। যদি প্রশ্ন আসে কোথা থেকে, আমরা যেন বলতে পারি চতুর্দশপদী কবিতাবলী থেকে। প্রিয় বন্ধুরা, আমরা উৎস দেখলাম, শব্দের অর্থ দেখলাম, কবি পরিচিতি দেখলাম। আমরা এ পর্যায়ে আমরা দেখে নিতে পারি পাঠের উদ্দেশ্য। কেন আমরা এই কবিতাটি পাঠ করব, আমাদের এটি জানার উদ্দেশ্যটা কি দেখে নেই। কবিতাটি পাঠ করলে শিক্ষার্থীদের মাঝে স্বদেশপ্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসার উন্মেষ ঘটবে। অর্থাৎ দেশের প্রতি যে মমত্ববোধ, ভালোবাসা, দায়বদ্ধতা, এগুলো আমাদের শিক্ষা দিবে এই কবিতাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এই কবিতাটি আমাদের খুব একটি পরিচিত কবিতা। আমরা দেখে নিতে পারি যে এই কবিতার সার সংক্ষেপ। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার ধারায় প্রথম সনেট প্রবর্তন করেন। এর আগে বাংলা সাহিত্যে এই সনেট বা চতুর্দশপদী কবিতা কেউ রচনা করতে সক্ষম হননি। কপোতক্ষ নদ কবিতায় কবি শৈশব স্মৃতি বর্ণনার মাধ্যমে দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন। কবি প্রবাসে বসে তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদের কথা স্মরণ করেছেন। কবি যখন ফ্রান্সে বসবাস করছিলেন, ফ্রান্সে যখন তিনি গিয়েছিলেন, তখন তার এই দেশের অর্থাৎ তার বেড়ে ওঠার যে জায়গা ছিল, সেই কপোতক্ষ নদকে তিনি স্মরণ করেছেন মনে প্রাণে। সেই জায়গা থেকে মূলত এই কপোতক্ষ নদকে তিনি রচনা করেছেন। কবির কাছে কপোতক্ষ নদের জল সুধাময়, তা স্নেহের
তৃষ্ণা নিবারণ করে। এতটাই প্রিয় ছিল যে প্রথম জীবনে তিনি বুঝতে পারেননি, পরবর্তীতে যখন তিনি চলে গেলেন তখন হয়তো এটার মর্ম বুঝেছিলেন। ওই যে আমরা বলি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, ঠিক সেই রকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমাদের মাঝে তখনই কারো মূল্য প্রশংসা বৃদ্ধি পায় যখন সে অনুপস্থিত থাকে, অর্থাৎ আমাদের মাঝে যখন থাকে না, আমাদের মাঝ থেকে যখন হারিয়ে যায় বা কাছে না পাই, এরকম মানুষের প্রশংসা আমরা করতে থাকি। যখন কাছে থাকে তখন এই প্রশংসাগুলো আমরা নিতান্তই ভুলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম এই সারসংক্ষেপ। আরও কিছু অংশ দেখতে পাচ্ছি। কবির এ তৃষ্ণা পৃথিবীর অন্য কোনো নদ নদী মেটাতে পারে না। এটি একটি তার রূপক অর্থ, অর্থাৎ এই তৃষ্ণা তার যে ভালোবাসা, অর্থাৎ এই যে কপোতাক্ষ নদের যে দৃশ্য, তার যে চেনা জানা এই যে পরিবেশ, এটি এখানে আসলেই তার যে মনের প্রশান্তি, এই জায়গা ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গায় তার যে মানসিক প্রশান্তি এটি তিনি লাভ করতে পারেননি। মূলত এই জায়গায় তিনি উপস্থাপন করেছেন। কবি যেন কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পান, অর্থাৎ এই যে কপোতাক্ষ নদের যে পানির যে শব্দ, পানির যে ঢেউ, পানির যে নিত্য নিত্য যে পানির যে খেলা, এটি তিনি অনুভব করেন, ফিল করেন চোখ বুজে বন্ধ করে। প্রিয় বন্ধুরা, আমরা বুঝতে পারতেছি তিনি কতটা আপসেট। তাই কবির মনের একমাত্র আরতি অর্থাৎ কামনা বাসনা কপোতাক্ষের কাছে ফিরে আসা। অর্থাৎ আমরা এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হই যে এই কবিতাটি কবি প্রবাসে অর্থাৎ ফ্রান্সে বসেই রচনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া কবি মিনতি করে বলেন কপোতাক্ষ তথা বাঙালি জন যেন তাকে না ভোলে, অর্থাৎ তিনি যে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আমরা যেন আমাদের এই কপোতাক্ষ নদ বা এই বাংলার মানুষ প্রকৃতি যেন তাকে ভুলে না যায়। প্রিয় বন্ধুরা, নামকরণের সার্থকতা আমরা দেখে নেই যে একটি নামকেই নাম না, এই নামের মধ্যেই পুরা বিষয়বস্তু উপস্থাপন করা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক সাহিত্যকর্মের শিল্প সফলতার অন্যতম নিশ্চয়ক যথার্থ নামকরণ। সেই প্রেক্ষিতে কপোতাক্ষ নদ একটি সার্থক কবিতা। কপোতাক্ষ নদ কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব স্মৃতি বিজড়িত যশোরের কপোতাক্ষ নদকে উপজীব্য করে লেখা হয়েছে। অর্থাৎ আমরা প্রতিটি চরণ যখন পড়তে যাব দেখব শুধু সেই কপোতাক্ষ নদ, সেই নদেরই কথা, যার কারণে এটির নামকরণ সার্থকতা লাভ করেছে। কবিতায় নদকে নদ বিজড়িত স্মৃতিগুলোকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে, যা আলোচ্য কবিতার নাম হিসেবে কপোতাক্ষ নদ নামটিকে সার্থক করে তুলেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে একটি নাম, এই নামকে কেন্দ্র করেই তার ঘটনা প্রবাহ সামনের দিকে এগোতে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেব এ পর্যায়ে আমাদের আজকের যে এই কপোতাক্ষ নদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এগুলো পরীক্ষায় সচরাচর এসেই থাকে। এই জন্য খুব খেয়াল করে, তোমাদের যদি সামনে খাতা কলম না থাকে ঝটপট খাতা কলম রেডি করে এগুলো তোমরা নোট করে নিতে পারো। আমরা তাহলে দেখি প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1824 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মহাকাব্য মেঘনাদ বধ 1861। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত সালে? 1843 সালে, মাত্র 19 বছর বয়সে। বাংলা সাহিত্যে সনেট প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদকে কবি কি বলে সম্বোধন করেছেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নগুলো, এগুলো আমাদের
জ্ঞানের ভাণ্ডারকে বৃদ্ধি করবে, সেই সাথে আমাদের পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার একটি বড় ভূমিকা পালন করতে পারে। এই জন্য আমরা এগুলোকে অবশ্যই অবহেলা না করে গুরুত্ব সহকারে আমরা এগুলো দেখে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন। সনেটে প্রতিটি চরণে কতটি মাত্রা থাকে? 14। সনেটে কতটি চরণ থাকে? 14টি। সনেট শব্দের অর্থ কি? চতুর্দশপদী কবিতা বলি। কোন ছন্দে কপোতক্ষ নদ কবিতাটি রচিত হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা দেখে নিও। বাংলা কাব্যকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের এই কিছু জ্ঞানমূলক প্রশ্ন। আমরা তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে আমরা দেখে নিতে পারি অনুধাবনমূলক কিছু প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, চরণে কবি কি বোঝাতে চেয়েছেন? এই যে কপোতক্ষ নদের প্রতি তার যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, সেই জায়গায় তিনি এখানে উপস্থাপন করেছেন যে এই কপোতক্ষ ছাড়া, এই কপোতক্ষের পানি বা জল ছাড়া তার তৃষ্ণা মিটবে না। ভ্রান্তির ছলনে বলতে কবি কি বুঝিয়েছেন? অর্থাৎ তিনি ভুল বুঝে, না বুঝিয়ে দেশের ভাষাকে অবজ্ঞা করে বিদেশি ভাষায় সাহিত্য চর্চায় নিজেকে উৎসর্গ করেছেন, সেই জায়গাটি মূলত বলা হয়েছে। দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, এ কথা দিয়ে কি কবি কি বোঝাতে চেয়েছেন? এই যে সন্তান যেভাবে মায়ের দুগ্ধ পান করে, ঠিক আমাদের এই কপোতক্ষ নদকে যে স্তন রূপে তিনি প্রকাশ করেছেন, বিকাশ করেছেন, যে কতটা তার কাছে প্রিয়। আমরা দেখতে পাচ্ছি বঙ্গের সঙ্গীতে বলতে কবি কি বুঝিয়েছেন, স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে। প্রিয় বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই যথার্থ গুরুত্ব সহকারে তোমরা দেখে নিও। আমরা দেখতে পাচ্ছি আরও কিছু প্রশ্ন। কপোতক্ষ নদের জলরাশিকে স্নেহের তৃষ্ণা বলার কারণ কি? সনেটের বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থাৎ এটির 2টি বৈশিষ্ট্য থাকে। এটির প্রথম 8 লাইন অষ্টক, পরের 6 লাইন ষষ্ঠক। প্রথমে 8 লাইনে অর্থাৎ ঘটনার যে প্রবর্তন সেটি, আর শেষের এটি মিলন, পরিণয়, এবং প্রতিটি চরণে 14টি করে বর্ণ থাকে। আর কি হে হবে দেখা, কবি এ কথা বলেছেন কেন? তিনি যখন প্রবাসী ছিলেন তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন যে আর কি কখনো এই কপোতক্ষ নদ আমাকে ভালোবাসবে, বা আমিও তার কাছাকাছি আসতে পারবো, বা তার যে অপুরন্ত ভালোবাসা, যে মায়া মমতা, যে তার যে স্নেহর যে বাহুডর, এখানে কি আমি নিজেকে আকৃষ্ট করতে পারবো কিনা, মূলত এই বিষয়টি তার মধ্যে একটি ভয় বা ভীতি কাজ করেছিল। যে আমরা জানি বনের বাঘেই খায় না, মনের বাঘেই খায়, সেরকম একটি ব্যাপার ছিল। আমরা দেখে নেই তার পরের যে প্রশ্নটি, কপোতক্ষ নদ কবিতায় প্রকাশিত কবির স্মৃতি কাতরতার দিকটি ব্যাখ্যা করো। আমরা এর পরে দেখতেছি প্রজারূপে রাজা রূপ কথাটি ব্যাখ্যা করো। এটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাধারণ প্রজা রাজাকে যেভাবে কর প্রদান করে, ঠিক তেমনি কপোতক্ষ নদ তার যে জলরাশি, তার যে এই পানি, এটি সাগরকে তিনি কর হিসেবে উৎসর্গ করেন বা দিয়ে দেন। এটি মূলত এখানে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের এই লাইভ ক্লাসটি তোমরা নিশ্চয়ই উপভোগ করেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমাদের যে কার্যক্রম, এটি অব্যাহত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয়ে অস্পষ্টতা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবে। আমরা এগুলোর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সময়ের সাথে সাথে আমাদেরও সময় শেষ হয়ে আসতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এ আশা ব্যক্ত রেখেই এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।